ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু বদমাস ইউটিউব চ্যানেল। আমি অমিত স্যার। আজকে সরল সুদের দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি। তা আগের ক্লাসে আমরা কি দেখেছিলাম? সরল সুদের বেসিক কনসেপ্ট শিখেছিলাম, আর বাকি ওই সুদ, আসল, রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড টাইম, এইগুলো নিয়েই আমরা একটু নাড়াচাড়া করেছিলাম। আজকে এর পরের ধাপে চলে যাই, যেখান থেকে একটু ট্রিকি অঙ্কগুলো আসে, সেখানে আমরা যাই। চলো সরাসরি আজকে কোশ্চেন থেকে শুরু করি। কোনো ব্যাংকের বার্ষিক সুদের হার প্রথম 2 বছরে 3%, পরবর্তী 3 বছরে 8%, 5 বছর পরে তারপর থেকে 10%, মানে 5 বছর পরে যত বছর চলবে এবার রেট অফ ইন্টারেস্টটা 10% থাকবে। এক ব্যক্তি 6 বছরের সরল সুদ বাবদ 15,200 টাকা পান। ওই ব্যক্তি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, অর্থাৎ ওই ব্যক্তির যে আসলের পরিমাণটা। আবারও মনে রাখতে হবে, এটা কিন্তু সরল সুদ, আর সরল সুদের ক্ষেত্রে শুধু প্রথম বছরের প্রিন্সিপালের উপরই ক্যালকুলেশন হয়। কি সুদ পেলাম তা কিন্তু আর যোগ হয় না। অনেকের মাথায় এই মুহূর্তে চলে আসতে পারে, সেই সুদ কিন্তু আর অ্যাড হয় না। তাহলে যেহেতু একই প্রিন্সিপাল আমাদের এবং রেট অফ ইন্টারেস্ট গুলো কি দিয়েছে, সবই পার্সেন্টেজে দিয়েছে, তার মানে আমরা বলতেই পারি আমাদের যে আসল ছিল সেটা 100 টাকা ছিল। আর প্রথম বছর কত করে দিয়েছিল? প্রথম 2 বছর 3% করে। তাহলে আমরা বলতে পারি যে 100 টাকা যদি আমার প্রিন্সিপাল হয়, 3 টাকা করে প্রথম 2 বছর, অর্থাৎ 6 টাকা পেয়েছিল। তারপরে কি বলেছে, পরবর্তী যে 3 বছর সেটা 8% করে, তাহলে 8 টাকা করে 3 বছর, অর্থাৎ 24 টাকা। এবার কি বলেছে, এরপর থেকে 10% রেট অফ ইন্টারেস্ট হয়ে গেছে, কিন্তু ওই ভদ্রলোক 6 বছরের জন্য ইনভেস্ট করেছিল, যেখানে কিন্তু এই 2 এবং 3 এই 5 বছর হয়েছে, অর্থাৎ বাকি আর 1 বছর। তাহলে বাকি যে 10% রেট ইন্টারেস্ট, অর্থাৎ 100 টাকাতে যে 10 টাকা করে সুদ পাচ্ছিলাম, সেটা কিন্তু আর 1 বছর, অর্থাৎ এই বছরে গিয়ে তিনি 10 টাকা সুদ পেয়েছিলেন। ওভারঅল কত হয়ে গেল না 40 টাকা। দেখো আমরা মুখে মুখেও ক্যালকুলেশন করতে পারতাম। তাহলে আমাদের কাছে এবার ক্লিয়ার হয়ে গেছে, যদি আমাদের প্রিন্সিপাল 100 টাকা হয়, তাহলে আমরা এই সর্বমোট ইন্টারেস্ট পেয়েছি কত না এই 40 টাকা। আমরা কি বলেছিলাম নিশ্চয়ই মনে আছে, যে আমাদের কাছে প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট ছাড়া আর কিছু নেই, বাকিটা তো ব্যাংকের ক্লার্করা কাজ করবে। তাহলে এই 40 টাকাই ওরা কত বলেছে, 15200। জিরোগুলো আমরা ভুলে যাই, জিরো নেই। 4 3 4 12 আর 4 8 32, অবশ্যই পরে একটা শূন্য হবে। তাহলে আমরা বলতে পারি আমাদের প্রিন্সিপাল হচ্ছে 380, আর এই দুটো শূন্য। তাহলে দেখো আমাদের কিন্তু ওই পিটিআর বাই 100 তার কাজ করতে হচ্ছে না। আমাদের যে প্রথম দিকের যে কনসেপ্ট ছিল আমাদের, যে পার্সেন্টেজের কনসেপ্ট এবং রেশিওতে কি করে সাজাবো, তা দিয়েই কিন্তু আমাদের পরবর্তীকালে ট্রিকি যে অঙ্কগুলো তার সলভ হচ্ছে। চলো আমরা এরপরের কোশ্চেনে চলে যাই। এক ব্যক্তি একই পরিমাণ টাকা দুই পৃথক ব্যাংকে জমা রাখে, একই পরিমাণ টাকা। তাহলে এবার যে অঙ্কগুলো আসতে চলেছে, তা দুই আলাদা আলাদা জায়গায় ইনভেস্ট হবে। এখানেও একটা জায়গাতেই বারবার ইনভেস্ট হয়েছিল, কিন্তু এবার দেখা যাচ্ছে কি দুই আলাদা আলাদা জায়গায় আলাদা রকমের ইনভেস্ট হবে। এই ইনভেস্টগুলো কি হতে পারে? সমান ইনভেস্ট হতে পারে, অসমান ইনভেস্ট হতে পারে। এখন প্রশ্ন হলো, যদি সমান হয় তাহলে তো বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি অসমান হয় তাহলে তোদের বলতে হবে ওই অসমান পার্টগুলো কি হবে। সেই অসমান পার্টগুলোকে ওরা কিভাবে বলবে? হয় ওরা রেশিওতে বলবে, না হলে ভগ্নাংশতে বলবে, না হলে কথায় তুলনা করে দেবে। দেখো প্রথমে ধাপে ধাপে আমরা এগোই। কি বলেছে, একই পরিমাণ টাকা দুটো ব্যাংকে জমা রেখেছে, দুই ব্যাংকের বার্ষিক সুদের হার প্রথমটাতে 12%, পরেরটাতে 16%। আর কি বলেছে, ওই ব্যক্তি 5 বছরের মোট সুদ পেয়েছে ওই 28,140 টাকা। মোট সুদ হতে পারে, কোথাও পার্থক্য বলতে পারে, নানা রকম ভাবে থাকতে পারে। তাহলে আমাদের এখানে কি, যেহেতু রেট অফ ইন্টারেস্ট এখানে পার্সেন্টেজে দিয়েছে, তাহলে ওই একই পার্সেন্টেজের কনসেপ্ট অনুযায়ী আমাদের প্রিন্সিপালকে কি ধরছি না 100 টাকা। তাহলে যদি 100 টাকা হয়, তাহলে প্রথম 12% করে, অর্থাৎ 1 বছরে ওই প্রথম ব্যাংকে 12 টাকা করে ইন্টারেস্ট দেবে। আর কত দেবে না 5 বছর। তাহলে প্রথম ব্যাংকে পেয়ে গেলাম আমরা কত না 60 টাকা। আর দ্বিতীয় ব্যাংক কত করে দিচ্ছে, এই 16 টাকা করে দিচ্ছে। কত বছর? 5 টাকা। হ্যাঁ, তোমাদের অনেকের মনেই প্রশ্ন আসছে, যেহেতু 5 বছর ছিল তো 12 আর 16 কেন যোগ করব না একবারে? অবশ্যই করতে পারি, কিন্তু কখনো কখনো অঙ্ক আমাদের কি হবে, এই দুটো ব্যাংকের যে ইনভেস্টমেন্টটা থাকবে এই অ্যামাউন্টের সময়টাও পাল্টে যাবে। তাহলে প্রথমবার যখন করব তখন এই আলাদা আলাদা লিখেই করব, কারণ এটা 5 বছর হতে পারতো, পরেরটা 6 বছর হতে পারতো। তাহলে দেখা যাক এবার আমাদের ইনভেস্টমেন্টটা কি হয় না 140 টাকা। আগের মতনই আমাদের অঙ্ক, শুধু কি হয়েছে, ইনভেস্টমেন্টটা দুই জায়গায় করেছে, একটা জায়গায় হয়নি। তাহলে একবার ভেবে দেখো,
আমাদের দু জায়গায় ইনভেস্টমেন্ট হয়েছিল, অর্থাৎ এই 100 টাকার জন্য আমরা পেয়েছিলাম এই 60 টাকা ইন্টারেস্ট, আর এই 100 টাকার জন্য আমরা পেয়েছিলাম এই 80 টাকা ইন্টারেস্ট। অর্থাৎ আমাদের প্রিন্সিপালটা কিন্তু আর 100 টাকা না, আমাদের প্রিন্সিপালটা কিন্তু দুটো ব্যাংকের জন্য 100 100 200 টাকা। তাহলে আমরা এবার এখানে যদি প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট হিসাবে যে সাজাই, তাতে দেখতে পারবো কি এই 100 100 200 টাকা আমাদের প্রিন্সিপাল, আর এখানে আবার মোট পেয়েছি ইন্টারেস্ট কত 140 টাকা। তাহলে দেখা যাচ্ছে ওরা এই সুদ বাবদ বলে দিয়েছিল 28,140, জিরো দু জায়গাতেই আছে, ভুলে যাই। 14 দুগুণে 28, একটা জিরো দিই, আর 14 একে 14। তাহলে আমাদের মোট প্রিন্সিপাল ওরা কি জানতে চেয়েছিল, তার আসলের পরিমাণ কত, মানে টোটাল দুটো ব্যাংকে মিলিয়ে। তাহলে এই 2 দিয়ে গুণ করতে হবে, 402, পিছনে দুটো শূন্য। অর্থাৎ আমরা এখানে বলতে পারি ওই ব্যক্তি 40,200 টাকা দুটো ব্যাংকে ইনভেস্ট করেছিল। পোস্ত এখানে থাকতেই পারতো একটা ব্যাংকে, কারণ যেহেতু দুটো ব্যাংক সমান, তাহলে একটা ব্যাংকে কত টাকা ইনভেস্ট করতো, তখন আমরা এখানে ধরতাম 200 জায়গায় 100 ধরতাম, তখন আমরা বলতাম 20,100 টাকা। আশা করি বোঝা গেছে। চলো এর পরের কোশ্চেনে যাই। আমরা এই 3-4টে আমরা এরকম সিরিজই করব, যেখানে গিয়ে কি দেখতে পাচ্ছি যে দুটো পৃথক পৃথক ব্যাংকে জমা রাখবে, তাদের ইনভেস্টমেন্টটা আলাদা আলাদা হবে। কি দিয়েছে এখানকার অঙ্কতে, এক ব্যক্তি কিছু পরিমাণ টাকা বার্ষিক 6% হারে অপর পরিমাণ টাকা, মানে দুটো ইনভেস্ট হয়েছে, একটা ইনভেস্টমেন্টে 6%, অপর ইনভেস্টমেন্টে 7% হারে দুই পৃথক ব্যাংকে জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ বাবদ, অঙ্ক দেখো একই রকমের টাইপ চলছে, সুদ বাবদ তিনি পেয়েছেন 354 টাকা। যদি প্রথম অর্থের 1/4 বলতে 1/4, 4/1 এবং দ্বিতীয় অর্থের 1/5 সমান হয়, তার মানে আমাদের এই যে দুটো ইনভেস্টমেন্টটা ওরা আলাদা আলাদা করেছিল, আলাদা আলাদা বলতে দুই ব্যাংকে দুই রকমের টাকা রেখেছিল। বলেছিলাম কি যে দুই ব্যাংকে যদি দুই রকমের টাকা থাকে, তাহলে ওদের বলতে হবে কিভাবে টাকা রেখেছে। তাহলে ইনভেস্টমেন্টটা কিভাবে আছে দেখো, বলেছিলাম ধরে নিই প্রথম ব্যাংক টাকা রেখেছে এ, আর দ্বিতীয় ব্যাংকে টাকা রেখেছে বি। তাহলে প্রথম ইনভেস্টমেন্ট যেটা ছিল সেটাকে বলেছে 1/4, অর্থাৎ প্রথম ব্যাংকের 1/4 টাকা, আর দ্বিতীয় ব্যাংকের 1/5, 1/5, 1/5, এই আমাদের বলা ছিল। এবার দেখো আমাদের রেশিও চ্যাপ্টারকে তোমরা একটু লক্ষ্য করো, যদি করে থাকো ক্লাস, না হলে আরেকবার গিয়ে দেখে নাও। কি বলেছিলাম, এই পোর্শনে থাকা মানে তারা ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে। অর্থাৎ এই ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা যদি করতে যাই, তাহলে এইভাবে করা যায় যে আমরা উল্টো করে লিখে দিতাম, a:b কি লিখতাম 1/5 1/4, কেন ব্যস্তানুপাতিক সম্পর্ক, গুণের সম্পর্ক থাকলে মনে পড়ছে 5a = 6b। এবার এই রূপে না লিখতে পারলে আমরা কি করতাম, এই দুটোকেই 20 দিয়ে গুণ করতাম, তাহলে উপরটা হয়ে যেত 4, আর 5 বাই ক্রস গুণ করতাম। তাহলে যখন ব্যস্তানুপাতিক রূপ, মনে করে দেখো যে যখন আমরা এই ভগ্নাংশ আকারে লিখি, মানে আমরা এখানে কি না 1/4 আকারে লিখেছি, এর ব্যস্তানুপাতিক আরেকটা রূপ হয়, অর্থাৎ সাইডে না সরলে উল্টো দিকে সরলেও কিন্তু আমাদের ব্যস্তানুপাতিক হয়। তাহলে দেখো এই দুটো নম্বরকে আমরা উল্টো দিকে ঘুরিয়ে দিই, অর্থাৎ a:b আমাদের কিন্তু এখানেও হয়ে যায়, এইটা উল্টে গেলে 4 হয়ে যায়, আর এইটা উল্টে গেলে 5 হয়ে যায়। তাহলে ব্যস্তানুপাতিক আমাদের দুই রকমের রূপ, আসলে কি উল্টো। তাহলে উল্টো তো দুটো রূপ হয়, একটা সাইডে হতে পারে, আর একটা মিরর ইমেজের মতন, আর একটা ওয়াটার ইমেজের মতন। তাহলে আমরা এতক্ষণ পরে কি পেয়ে গেলাম, ওই ব্যক্তি যে দুই ব্যাংকে টাকা জমা রেখেছিল তা ঠিক এইভাবে ছিল, অর্থাৎ 4:5 এই রেশিওতে। এখন 4:5 আমরা আবার মনে করো আমরা পার্সেন্টেজের অঙ্কতে কি করে ক্যালকুলেশন করেছিলাম, বলেছিলাম পার্সেন্টেজ ক্যালকুলেশনের সময় হয় আমরা 100 চাইবো, না হলে 100-র মাল্টিপলে চাইবো। তাহলে মনে করে দেখো আমরা কি লিখেছিলাম, এই 4-এর পেছনে দুটো শূন্য লিখেছিলাম, আর এই 5-এর পিছনেও দুটো শূন্য লিখেছিলাম, অর্থাৎ 400 আর 500, মানে যেটাই আমাদের 4 আর 5-এর অনুপাত, সেটাই কিন্তু আমাদের 400 আর 500-এর অনুপাত। এইবার আমরা কনসেপ্টে চলে যাই, 6% হারে আর কত বছর, না 2 বছর। তাহলে এই 400 টাকা 6%, এর মানে কি 100 টাকায় 6 টাকা, তাহলে নিশ্চয়ই 400 টাকায় তার 4 গুণ। তাহলে এই 6 টাকা পাচ্ছি 100 টাকায় তার 4 গুণ, আর যেহেতু 2 বছর ছিল, তাহলে এই টাকাটা আমার ফার্স্টের কি হয়ে গেল, ইন্টারেস্ট। আর পরের বার কি বলেছে, না 7%, 7%-এর মানে কি, না 100 টাকায় 7 টাকা, তাহলে যদি 100 টাকায় 7 টাকা পাই, তাহলে নিশ্চয়ই 500 টাকায় তার 5 গুণ পাবো, আরো 2 বছর। তাহলে এটা হয়ে গেল আমার পরের ইন্টারেস্ট। আমাদের কি বলেছে, এই দুই জায়গাতে ওরা বলেছে 354 টাকা পেয়েছে। তাহলে আমরা এখানে শুধু একটু ক্যালকুলেশন করে নিই, এই পর্যন্ত আমরা আমাদের প্রিন্সিপালকে কত ধরে রেখেছিলাম, না 900। আমরা কিন্তু প্রিন্সিপালকে এখন 900 ধরেছিলাম। তাহলে এই 6 আর 8 48 টাকা,
আর এই 10 আর এটা 70 টাকা, তার মানে এই দুটো ইন্টারেস্টকে ওরা যোগ করতে বলেছে। তার কত দেখাচ্ছে না 118। কি বুঝতে পারছি আমরা, 900 টাকা যদি আমাদের ইনভেস্টমেন্ট রাশি থাকতো তাহলে আমরা ইন্টারেস্ট পেতাম 118 টাকা। এই 118 টাকাটাকেই ওরা কিন্তু টাকা হিসাবে বলছে 354 টাকা। তোমরা কিন্তু স্পষ্ট এখানে বুঝে গেছো 100 থেকে 300 অর্থাৎ 3 গুণ করা হয়েছে। তাহলে দেখো এই যেখানে 900 টাকা বলছি এটাও নিশ্চয়ই 900 টাকা না, এই 900 টাকা তার 3 গুণ রূপ পাবে অর্থাৎ 2700 টাকা। তাহলে আমাদের টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল ওই ভদ্রলোক যে ব্যাংকে জমা রেখেছিল তার 2700 টাকা। তাহলে দেখো সিম্পল পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে, যেই কনসেপ্ট দিয়ে আমরা প্রফিট অ্যান্ড লসের অঙ্ক করতাম সেটা দিয়েই আমরা আমাদের সিম্পল ইন্টারেস্টের অঙ্ক করছি। শুধু মাথায় কি রাখতে হবে, ফার্স্ট ক্লাসে বলেছি যে এখানে আমাকে ওই প্রথম বছর আমি কত পেয়েছি 6% করে 400 টাকা 24 টাকা। এই 24 টাকা বারবারের জন্য আমাকে বারবার ইনভেস্ট করতে হবে না, আমাকে শুধু টাইমটাকে মেটাতে হবে, অর্থাৎ 2 থাকলে তার ডাবল পাবো 2 বছরের জন্য। শুধু ওইখানে আমাদের খেয়াল রাখতে হবে। বাদ বাকি আমাদের পার্সেন্টেজের অঙ্কের মতন তোমরা পার্সেন্টেজের ক্লাসকে আবার দেখো, রেশিওর ক্লাসগুলোকে আরেকবার দেখে নাও, তখন তোমাদের কাছে আরো ভালো করে ক্লিয়ার হবে। চলো এর পরের কোশ্চেনে আমরা যাই। একই কোশ্চেনে একই সিরিজেই যাচ্ছি। কি বলেছে, বালাজি তার মোট বিনিয়োগের 1/7 বিনিয়োগ করে 4%-এ, আর কি করে না হাফ করে 5%-এ, আর বাকিটা 6%-এ। অর্থাৎ এখানে সেইভাবে ভগ্নাংশ বললোই না। আমরা এখানে কি করি যে 1/7 তারপরে হাফ তারপরে বাকি, যার 1/7 তারই কিন্তু হাফ। প্রশ্ন থাকতে পারে 1/7 বাকির হাফ, তা সেই জায়গায় আমরা পরে যাব। আগে আমরা কি কি বলেছিলাম, এই নিচের নাম্বার দুটোকে কি বলেছিলাম না মাল্টিপাল করতে। তাহলে আমরা প্রথম কি করি, এই 7 দুগুণে 14, অর্থাৎ আমরা ইনভেস্টমেন্ট রাশিটাকে 14 লিখে রাখি। এবারে 14 7 ভাগের 1 ভাগ কত হয়, মুখে মুখে নিশ্চয়ই করা যাবে। 14 7 ভাগের 1 ভাগ কত হয়, 2 হয়। 14 হাফ কত হয়, এই 14 হাফ কত হচ্ছে না 7 হয়। তাহলে 7 আর 2 9, আর আমাদের টোটাল অ্যামাউন্ট ছিল 14। তাহলে বুঝতেই পারছি 14 থেকে যদি 7 আর 2 9-কে বাদ দিই তাহলে আমাদের পড়ে থাকে 5। দেখো আমরা আমাদের ইনভেস্টমেন্টের টাকাটাকে আমরা এই 2 7 9 এইভাবে ভেঙে নিতে পারতাম, যেটা কিনা আমাদের আগের কোশ্চেনেই ছিল। এবার আমাদের কাজ করে যাই। তোমরা যদি মনে করো পাশে এখন শূন্য লিখবে লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। বিনিয়োগ করে প্রথমে 4%, তাহলে এটা 4% কি হচ্ছে না 2 × 4 কত বছরের জন্য ছিল, বলেছিল 1 বছরে। ফলে 1 বছরের জন্য আমাদের টাইমটা লিখতেও পারি নাও লিখতে পারি, কারণ আমাদের শুধু প্রফিটের মতন যে ঘটনা ঘটবে এখানেও তাই। পরে কি বলেছে, পরে এখানে 7 7 মানে 700 টাকা। তাহলে 7 ইন্টু আমাদের রেট অফ ইন্টারেস্ট কত ছিল 5 ছিল, এখানে আমরা কত দিয়ে গুণ করব 1 বছর। আর তারপরে কত চলে আসছে, তারপরে চলে আসছে 5। তাহলে 5 ইন্টু এখানে আমরা দেখে নিচ্ছি আমাদের রেট অফ ইন্টারেস্ট কত বলেছে না 6% বলেছে, তাহলে এখানে 6 এটাও 1। তাহলে দেখো এটা হয়ে গেল 4 দুগুণে 8, এই পোর্শনটা হয়ে গেল 35, আর এই পোর্শনটা হয়ে গেল 5 6 30। টোটাল আমাদের কত হয়েছে 5 8 5 13, 3 হাতে 1 6 আর 1 7, ইজি চলে এসছে। 73টাকে ওরা কি বলছে 7300 না 730। তার মানে আমরা বুঝতে পারছো আমাদের যে অ্যামাউন্টটা আমরা ধরেছিলাম, কি ধরেছিলাম না এটা যদি 200 হয়, এইটা 700, এটা 500, তাহলে এটাকেও কত ধরা হয়েছিল 1400। অর্থাৎ আমাদের যে প্রিন্সিপালটাকে 1400 বলা হচ্ছিল তার পেছনে আর একটা শূন্য লাগবে, কারণ এখানে 73কে 730 বলেছে। তাহলে এই যে টাকাটা এটা আসলে 1400 না, এটা আসলে 14,000 টাকা। তখন ধাপে ধাপে আমাদের একই জায়গার অঙ্ক কত রকম ভাবে ওরা এই সরল সুদে ইউজ করতে পারে, যেখানে কি দেখলাম একই টাকা দু জায়গায় ইনভেস্ট হচ্ছে, একই টাকা এক জায়গায় ইনভেস্ট হচ্ছে, দু রকম টাকা ইনভেস্ট হচ্ছে, এবং দু রকম জায়গা থেকে 3 রকম জায়গাতেও ইনভেস্ট হতে পারে। তাহলে আগে তো আমরা পার্সেন্টেজ অঙ্ক তো করেওছি, আরেকবার তোমরা এই সুদের অঙ্কতেও দেখে নাও। চলো এটা বেশ ট্রিকি অঙ্ক, পরীক্ষায়ও এসেছে। কি বলেছে, কত বছরে 8,750 টাকার বার্ষিক 8% হারে সরল সুদের পরিমাণ আসলের 6/25 মানে 25 ভাগের 6 ভাগ। উত্তর কি জানতে চেয়েছে, বছর দেওয়া আছে কি ওখানে রেট। এবার একটা দেখো, আমরা যদি প্রথমেই ফাঁদে পা দিয়ে ফেলি যে আমাদের যেহেতু আসল বলে দিয়েছে, এই আসলের 8750 এর 25 ভাগের 6 ভাগ করি, মানে আমাকে ক্যালকুলেশন করতে হবে, আমাকে কিছু সুদ বেরোবে।
তারপরে আমরা গিয়ে ওই পিটিআর বাই 100 করতে যাই, ফলে আমার সময় এখানেই কিল হয়ে গেল। আমাদের যেহেতু তুলনা চেয়েছে, কারণ এই 8%টার মানেই আর এখানেও একটা তুলনা আছে, ফলে আমরা কি শিখেছিলাম সুদ আসলে কিভাবে তৈরি হয়, 1 বছরের সুদ কত বছর ছিল। তাহলে 8% যখন বলেছে, 8% মানেটা কি, 100 টাকাতে 8 টাকা পাই। তার মানে আমরা আমাদের প্রিন্সিপালকে যদি 100 ভাবতে পারি, তাহলেই কিন্তু আমরা ভাবতে পারবো আমরা 1 বছরে 8 টাকা পেয়েছিলাম। ক্লিয়ার? তাহলে দেখে নিই আমরা আমাদের প্রিন্সিপালের কত পেয়েছিলাম। আমরা আমাদের প্রিন্সিপালের 25 ভাগে 6 ভাগ পেয়েছিলাম। লিখতে দুই রকম ভাবে পারি, যে আমরা প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট পড়তে কি বলেছিলাম, কিভাবে, 25 ভাগের 6 ভাগ। অর্থাৎ 25 টাকা যদি প্রিন্সিপাল হয়, তাহলে ইন্টারেস্ট অবশ্যই 6 টাকা হবে। তাহলে এই 25 টাকা না হয়ে যদি 100 টাকা হয়, তাহলে তাকে 4 দিয়ে গুণ করি। অর্থাৎ আমরা বলতে পারি এই 4 6 24 টাকা আমাদের কি হবে, 24 টাকা হয়ে যাবে আমাদের ইন্টারেস্ট। ক্লিয়ার? 100 টাকা যদি আমার প্রিন্সিপাল হয়, 24 টাকা ইন্টারেস্ট হবে। সেখানেই বলে দিয়েছিল এই 8% হার, তার মানে 100 টাকা রাখলে প্রতি বছর 8 টাকা দেয়, সে পেয়েছে 24 টাকা। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এই 24 টাকা যদি প্রতি বছর 8 টাকা করে পেতে হয়, তাহলে 3 বছরের জন্য ইনভেস্টমেন্ট করলেই হতো। তাহলে আমাদের এই টাকার যতক্ষণ পর্যন্ত তুলনা থাকবে, আমাদের কিন্তু টাকা নিয়ে কোনো কাজ নেই। আবার এই উল্টো অঙ্ক দিতে পারতো যে 3 বছরে গিয়ে আমার এই রূপ নিয়েছে, তাহলে বলো তার রেট অফ ইন্টারেস্ট কত। তখন আমরা এইভাবেই করতাম, 100-র কনসেপ্টে আসতাম, 24 টাকা আমার টোটাল ইন্টারেস্ট, 100 টাকায় 24 টাকা, সেই 24 টাকা 3 বছর ধরে পেয়েছি, তাহলে যদি ভাগ করতাম তাহলে 8% পেতাম, বা 4 বছর বলতো তাহলে 6% পেতাম। তাহলে দেখো একই জায়গার অঙ্ক আমরা দুই দিক থেকে করতে পারছি, আর যদি সূত্র নির্ভর হয়ে যেতাম তাহলে একটা অ্যান্সার পেতাম। আশা করি বোঝা গেছে। চলো এর পরের কোশ্চেনে চলে যাই। কিছু টাকা 6 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 3 গুণ হবে? সিম্পল ইন্টারেস্ট। আবার বলেছিলাম কিছু না বলা থাকলে কি সিম্পল ইন্টারেস্ট। এই অঙ্ক কিন্তু হুবহু কপি করে চক্রবৃদ্ধি সুদে থাকবে, তার কনসেপ্ট আলাদা। সরল সুদ কি, প্রথম দিনের ফার্স্ট ক্লাসেই বলা ছিল সরল সুদের হিসেব শুধুমাত্র প্রিন্সিপালের উপরে হয়, এবং প্রতি বছর আমাকে কি দেওয়া হয়, শুধু সুদ দেওয়া হয়। অর্থাৎ রিটার্ন আমাকে শুধু সুদ দেয়। মানে কি বলছে, দ্বিগুণ হয়। দেখো ধাপে ধাপে বুঝি। 1 টাকা রাখলে টাকাটা ডাবল হয়। টাকাটা ডাবল মানে কিন্তু ইন্টারেস্ট না, সুদ আসল ডাবল হয়, অর্থাৎ 2 টাকা হয়। অর্থাৎ এটা যদি আমার প্রিন্সিপাল হয়, এটা প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। 1 টাকা রেখেছি, ডাবল হয়ে গেছে। বলেছে টাকাটা 3 গুণ করতে হবে, টাকাটাকে 3 গুণ করতে হবে। তাহলে আমরা জানি কি সরল সুদের মানে, সরল সুদের মানে কিন্তু শুধু সুদ, না কিন্তু সুদ আসল। তাহলে এই 1 টাকাটা 2 টাকা হয়েছে, আমরা ইন্টারেস্ট পেয়েছি 1 টাকা। আর এই 1 টাকা 3 টাকা হয়েছে, আমাদের ইন্টারেস্ট পেতে হবে 2 টাকা। তাহলে এই 1 টাকা যদি আমি 6 বছরের জন্য পাই, 2 টাকা নিশ্চয়ই তার ডাবল বছরের জন্য পাবো। তাহলে 1 টাকা পাচ্ছি কত টাকার জন্য, না 6 বছরের জন্য। তাহলে এই 2 টাকা কত বছরের জন্য পাবো, না 6 ইন্টু 2 বছর, 12 বছরের জন্য। তাহলে সরল সুদের ক্ষেত্রে এই অঙ্কগুলো দেবে, এর উল্টো অঙ্কও দেবে। আবার তোমরা যদি ছকের মতন করতে যাও, তাহলেও হবে। যে আমরা বলছি দ্বিগুণ হয়, দ্বিগুণ হওয়ার মানে কি 2 - 1, আর 3 গুণ হওয়ার মানে কি 3 - 1। তাহলে যেটা আগে পেতাম সেটা নিচে লিখবো, আর যেটা পরে পেতে হবে সেটা উপরে লিখবো। ইন্টু কত করে দেবো, যেই সময়টা ওরা বলে দিয়েছো প্রথম অবস্থায় সেটা। তাহলেও কিন্তু আমাদের 12 বছর অ্যান্সার আসবে, কিন্তু আমরা একটা ছকের মধ্যে বাধা পড়ে যাব, আমরা বেরোতে পারবো না। চলো এর পরের কোশ্চেনে যাই। এর পরের কোশ্চেন কি বলেছে, কত সুদের হারে কোনো টাকা 8 বছরের সুদে আসলে দ্বিগুণ হবে? অঙ্ক কিভাবে আছে, না রেট অফ ইন্টারেস্ট মানে পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজের হিসাব মানে কি, সুদের হার মানে কি, 100 টাকায় 1 বছরে কত পায়। তার মানে নিশ্চয়ই আমরা কি করব, প্রিন্সিপালকে অবশ্যই কি ধরে রাখবো, 100 টাকা। তাহলে আমাদের কি টাকা হয়েছে, বলছে কত করতে হবে, না দ্বিগুণ করতে হবে। তাহলে আমাদের প্রিন্সিপাল উইথ সাম মানে প্রিন্সিপাল আর ইন্টারেস্টকে নিলে আমরা কি করতে পারছি, এই 100 টাকাটা 2 গুণ হয়ে গেছে। অর্থাৎ কত টাকা হয়ে গেছে, না 200 টাকা হয়ে গেছে। আবার ভেবে দেখো সরল সুদের অঙ্ক। সরল সুদের অঙ্ক মানে কি, এই পোর্শনটা আমার ইন্টারেস্ট। অর্থাৎ আমি এই 8 বছর ধরে 100 টাকা পেয়েছি, 100 টাকা ইনভেস্ট করে 8 বছর ধরে 100 টাকা সুদ পেয়েছি। তাহলে সুদের হারের মানে আবার কি বললাম, 100 টাকা ইনভেস্ট করলে 1 বছরে কত পায়, আমরা কত পেয়েছি 100 টাকা। তাকে কত দিয়ে ভাগ করব, যেহেতু 8 বছর ছিল 8 দিয়ে ভাগ করব। ভাগ করলে তোমাদের কাছে জানা 12 × 1 = 2 বা 12.5%। তাহলে আমরা দেখতে পাচ্ছি আগের অঙ্ক, অর্থাৎ কত বছর জানতে গেলেও যে কনসেপ্ট নেব, আর কত রেট অফ ইন্টারেস্ট জানতে চাইলেও সেই একই নেব। তার কারণ সুদের মানে সুদ 1 বছরের ইনটু বছর, ফলে বছর চাইলে 1 বছরের সুদ দিয়ে ভাগ করব, আর রেট চাইলে বছর দিয়ে ভাগ করব।
100-এর কম্পেয়ারে, কারণ রেট অফ ইন্টারেস্ট কিসে দেওয়া রয়েছে, রেট অফ পার্সেন্ট। চলো, সরল সুদে কোনো আসলের 5 বছরের সুদ আসল এত টাকা, 7 বছরের এত টাকা। এই অঙ্ক খুব পপুলার। সরল সুদের অঙ্ক যদি দেওয়া হয় তাহলে দু রকম দিতে পারে, এক ট্রিকি অঙ্ক দেবে আর এক দেবে হচ্ছে টাইম কিলিং। এই অঙ্ক করতে গেলে আমাকে টাইম কিল করতেই হবে, কিছু করার নেই, হয় স্যাক্রিফাইস করতে হবে, নাহলে অঙ্ক দ্রুত করতে হবে, স্টেপ জাম্প করতে হবে, না হলে যাওয়ার রাস্তা নেই। কারণ এই প্রশ্নতে যাওয়ার আগে আমাদের একটা ধাপ যা অপ্রয়োজনীয়, অর্থাৎ কোশ্চেন চাইনি, সেই অপ্রয়োজনীয় ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। ওই কারণেই পরীক্ষার হলে এখানে সেই প্রশ্নটাও দিয়ে দেয় আসল, মানে পরীক্ষার হলে এরকম প্রশ্ন থাকে, আসল কত, রেট কত। কি বলেছে, সরল সুদে কোনো আসলের 5 বছরের সুদ আসল আর 7 বছরের সুদ আসল। মানে আমরা যদি লিখি প্রিন্সিপাল টাকা আর 7 বছরের ইন্টারেস্ট, এই সুদ আসল 7 বছরে কত বলেছে, 5,680 টাকা। আর কি বলেছে, প্রিন্সিপাল আর 5 বছরের ইন্টারেস্ট কত বলেছিল না 5,200 টাকা। দেখো এই দুই জায়গাতেই তোমার প্রিন্সিপাল আছে, তাহলে কেন আমি 5 বছরের সুদ আসল এবং 7 বছরের সুদ আসল বেশি হলো, তার কারণ 2 বছরের এক্সট্রা ইন্টারেস্ট, কারণ প্রিন্সিপাল আমার দু জায়গাতেই কমন। তোমরা তাও যদি প্রথম দিনের জন্য এটা মাইনাস করো তাহলে দেখতে পারবে এখানে 2 বছরের ইন্টারেস্ট থাকছে। কত 2 বছরের ইন্টারেস্ট, বিয়োগ করলে পাচ্ছি 80 আর 4, অর্থাৎ 480 টাকা 2 বছরের ইন্টারেস্ট। আমাদের কি করতে হবে, রেট অফ ইন্টারেস্ট, যেহেতু কোনো রকমের তুলনা নেই, ফলে আমাকে অ্যাকচুয়াল রেট অফ ইন্টারেস্ট যার সাথে তুলনা করা হয় প্রিন্সিপালের সাথে, সেই প্রিন্সিপালের খোঁজ করতে হবে। মানে প্রথম ধাপ আমাদের প্রিন্সিপাল। কোথায় পাবো প্রিন্সিপাল, এই দুই জায়গাতে আমার প্রিন্সিপাল লুকিয়ে আছে, যার মধ্যে একবার আছে 7 বছর, একবার আছে 5 বছরের ইন্টারেস্ট। তোমাদের যাকে খুশি হয় 7 বছর মাইনাস করো বা 5 বছর মাইনাস করো, যখন কোয়েশ্চেনে যে মাল্টিপাল সহজ হবে সেটা করো। তার আগে আমরা কি করি, 2 বছরের জায়গায় 1 বছরের ইন্টারেস্ট করি, 480/2 অর্থাৎ 240 টাকা। আর এখান থেকেই বের করে নিই 5 বছরের ইন্টারেস্ট কত না, 5 বছরের ইন্টারেস্ট 5 ইন্টু 240 অর্থাৎ 1,1200 টাকা। এই 1200 টাকা কি 5 বছরের ইন্টারেস্ট ছিল, যেখানে আমাদের কি বলেছে 5 বছরের প্রিন্সিপাল উইথ সাম, অর্থাৎ দুটোকে যোগ করে। তাহলে আমরা এখানে স্পষ্ট বুঝতে পারছি প্রিন্সিপাল আমাদের হয়ে গেল 5,200 টাকা মাইনাস 1200 টাকা অর্থাৎ 4,000 টাকা। আমাদের প্রিন্সিপাল কত হলো, 4,000 টাকা। দেখো এই ধাপে যেতেই হবে, এই ধাপ না পার করে যাওয়া যাবে না এই অঙ্কের জন্য। ফলে কোশ্চেনে যদি আমাদের প্রিন্সিপাল চায় তাহলে অঙ্ক এখানেই শেষ হলো। এবার কি করতে বলেছে, ওরা বলেছে আসলে সুদের হার কত। তাহলে আমরা কি পাচ্ছি, 1 বছরের সুদ কত পাচ্ছি, 240 টাকা। কত টাকায় পাচ্ছি, 4,000 টাকায়। তোমরা যদি চাও তো সুদের মতো ওখানে লিখতে পারো, যে প্রথম ক্লাসে যেভাবে লিখেছি। না হলে কি করে করতে পারি, এই যে 4,000 টাকা কত পাচ্ছি, 240 টাকা 1 বছরে। সুদের হার কাকে বলে, 100 টাকায় 1 বছরের কত, আমরা 1 বছর পেয়ে গেছি, শুধু এটাকে 1 বছরের জায়গায় 100 দেখাবো। এই 400কে যদি 100 দেখাই 4 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ এই পোর্শনটাকেও যদি 4 দিয়ে ভাগ করি তাহলে দেখায় 6, অর্থাৎ বলতে পারি এটাই আমাদের রেট অফ ইন্টারেস্ট। তাহলে যদি সরল সুদের অঙ্ক করতে হয়, এই একটা সোজা অঙ্ক, কিন্তু তার ক্যালকুলেশন এত ধাপে যেতে হবে। ফলে আমরা পরীক্ষার হলে গিয়ে প্র্যাকটিস করতে করতে গিয়ে ভাববো যে এটা আমার আগে করা উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত, পরবর্তীকালে গিয়ে অ্যাপ্রোচ করা উচিত শেষের দিকে। চলো এর পরের কোশ্চেনে আসছি। এই অঙ্ক যে দেওয়া আছে, এই অঙ্কও কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টও থাকবে। কি বলেছে, 24,000 টাকা 6% বার্ষিক সরল সুদের হারে 30,000 টাকা 4% বার্ষিক সরল সুদের দুটি পৃথক পৃথক ব্যাংকে জমা রাখা হলো। 24,000 টাকা কোথায় রেখেছে, 6% রেট অফ ইন্টারেস্টে, আর 30,000 টাকা কোথায় রেখেছে, 4% রেট অফ ইন্টারেস্টে, দুটো আলাদা আলাদা ব্যাংকে। ওরা কি জানতে চাইছে, সরল সুদের দুটি পৃথক ব্যাংকে জমা রাখলে হলো কত বছরে ওই দুই পরিমাণ টাকা সুদে মূলের সমান হবে। এখন এখানে যদি সূত্র অ্যাপ্লাই করতে যাই, মানে এই যে 24,000 টাকা, এর সাথে আমরা কি করছি 6%, অর্থাৎ এই আবার 24,000, এটার আমার 6% রেট অফ ইন্টারেস্ট, 6% রেট অফ ইন্টারেস্ট ইনটু কত বছর ছিল আমরা জানি না, এখানে রাখি এক্স। দেখো এই কমনটা যদি এই পোর্শনটা শুধু ইকুয়াল টু করবো কত, 30,000 টাকা, আবার প্লাস করবো এই 30,000 টাকার,
এর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4%। আবার এখানে লিখবো এক্স, লিখতে লিখতে আমাদের অঙ্ক হয়ে যাবে। ব্যাপারটা বোঝো, আমরা এই 24,000 টাকা, এটার আমরা ইন্টারেস্ট এক বছরে কত পাই? 24,000 টাকার কত পার্সেন্ট? না 6%। সিম্পল ক্যালকুলেশন, 6% কত হয়? 144, 1440। কত পেয়ে যাবো এক বছরে গিয়ে? এক বছরে গিয়ে পেয়ে যাবো 1440 টাকা। কিন্তু 30,000 টাকার এক বছরে আমি ইন্টারেস্ট কত পাবো? 30,000 টাকার এক বছরের ইন্টারেস্ট পাবো 4% হারে 1200 টাকা। অর্থাৎ প্রথম যে আমার ব্যাংকে রাখা হয়েছিল সেই ব্যাংক প্রতি বছর আমাকে এক্সট্রা কিছু সুদ দেবে। কত এক্সট্রা সুদ দেবে? 240 টাকা করে। এটা এক্সট্রা দেবে, অতিরিক্ত দেবে। অতিরিক্ত কত সুদ দেবে? 240 টাকা। এইদিকে আমার ও প্রিন্সিপালে আগিয়েছিল কত? না এই প্রিন্সিপালে আগিয়েছিল 30,000 টাকা আর 24,000 টাকা। অর্থাৎ পরের ব্যাংক প্রিন্সিপালে আগিয়েছিল 6,000 টাকায়। তার মানে বুঝতে পারছো, এই যে প্রথম ব্যাংকটা প্রতি বছর 240 টাকা করে ওর আস্তে আস্তে কাছে চলে যাচ্ছে। ওরা কত দূরে ছিল পরস্পরের থেকে? 6,000 টাকা। একটা ব্যাংক আর একটা ব্যাংকের প্রিন্সিপালের কত দূরে ছিল? 6,000 টাকা। এই 6,000 টাকার ঘাটতিটা যদি মিটিয়ে দিতে পারি, তাহলেই আমরা প্রিন্সিপাল উইথ সামকে সমান করে দিতে পারবো। তার কারণ ইন্টারেস্ট ওই 1200 পর্যন্ত সমান থাকছিলই, অতিরিক্ত 240 টাকা করে। ফলে দু জায়গায় 1200 করে সমান রাখছি, আর এর ইন্টারেস্টটা 240 টাকা করে আমি আলাদা আলাদা করতে করতে যতদিনে গিয়েই 6,000-এর ঘাটতি মিটিয়ে দেবো, তখনই আমার প্রিন্সিপাল উইথ সাম সমান হয়ে যাবে। তাহলে এই 6,000 টাকা তাকে কত দিয়ে ভাগ করি? 240 দিয়ে। যা হবে সেটাই আমাদের অ্যান্সার। 6 দিয়ে ভাগ করলে 100, 6 দিয়ে ভাগ করলে 4, তাহলে 100-কে 4 দিয়ে ভাগ করলে 25 বছর। দেখো, আর তোমাকে এই সূত্র অনুযায়ী এভাবে লিখতে হবে না। তোমরা কি করবে তাহলে? তোমরা দেখবে ইন্টারেস্টের ডিফারেন্স কত আর প্রিন্সিপালের ডিফারেন্স কত। প্রিন্সিপালের যে ডিফারেন্সটা আছে সেটাকে ইন্টারেস্টের ডিফারেন্স দিয়ে ভাগ করলেই তত বছর পরে গিয়ে তারা সুদ আসলে সমান হয়ে যাবে। কয়েকবার দেখে নিয়ে তোমরা আরো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করো, তাহলেই তোমরা সরগর হবে। চলো এরপরের কোশ্চেন আসছি। বেশ বেশ প্রতি বছর বেশ জনপ্রিয় অঙ্ক, প্রায় প্রতিটা চ্যাপ্টারেই প্রতিটা এক্সামেই আসে। এক ব্যক্তি তার 12 বছর এবং 14 বছরের দুই ছেলের জন্য 1,80,000 টাকা ইনভেস্ট এমনভাবে ভাগ করে রাখলেন যে যখন তারা 18 বছর বয়সে সাবালক হবে, তখন 5% সরল সুদে প্রত্যেকে সুদ বাবদ সমান পাবে। ছোট ছেলেকে এমন টাকা দেব, বড় ছেলেকে এমন টাকা দেব, যারা তাদের 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 যখন 18 বছর হবে তখন তারা যেন সুদ সমান পায়, সুদ আসল সমান পায়। সেই অঙ্ক আমরা পরে আসবো। দেখো, আমরা একটা ছোট্ট রেশিওর কনসেপ্ট নিয়ে কি বলেছে। আমরা মনে করি এই ছোট ছেলেটাকে এর এ নাম এ, আর বড় ছেলের নাম বি। তাহলে ছোট ছেলে যে এ টাকা, ছোট ছেলে যে এ, তাকে এ টাকা দিচ্ছে। তাহলে এ টাকার কত পার্সেন্ট পাচ্ছে? না 5% হারে। এবার দেখতে পাচ্ছি ছোট ছেলের বয়স কত? 12 বছর। 18 বছরে গিয়ে তারা সাবালক হবে। ছোট ছেলের 12 বছর, বড় ছেলের 14 বছর। অর্থাৎ ছোট ছেলে ইনভেস্টমেন্ট করলে 6 বছর ধরে টাকা থাকবে ছোট ছেলের জন্য ব্যাংকে, আর বড় ছেলের টাকাটা থাকবে 4 বছর ধরে ব্যাংকে। তাহলে দেখো, যার টাকাটা ব্যাংকে কম দিনের জন্য থাকবে, হিসেব অনুযায়ী আজকে আমাকে তাকে বেশি টাকা দিতে হয়, কারণ তাকে সুদের পরিমাণটা তো গিয়ে সমান হতে হবে, কারণ সময়টা তো কমে গেছে। আমি যদি ওকে 5% করে 6 বছর দিই তাহলে তো 30%, কিন্তু ওকে যদি 5% করে দিই তাহলে 20%। তাহলে এই 30%টা 20%-এর সমান হতে হবে। অর্থাৎ প্রথম জনের যদি আমি মনে করি প্রথম ছেলেকে এ টাকা দেব, এই এ টাকার 5% লিখি 5% ইন্টু কত বছর? ছোট ছেলের জন্য 6 বছর। তাহলে ছোট ছেলে তাকে যা টাকা দেওয়া হবে তার 5-6 30% পাবে। কিন্তু বড় ছেলে তাকে যে টাকা দেওয়া হয় তার 5%-এর কত পার্সেন্ট পাবে? 4 বছর পাবে, অর্থাৎ 20% পাবে। তাহলে আমরা রেশিওর একদম প্রাথমিক শর্ত অনুযায়ী কি দেখছি? এ ইস টু বি, ওই কিছুক্ষণ আগেও একটা করলাম, দু জায়গায় 5% আছে, দরকার নেই। তাহলে এই নাম্বারটাই শুধু ঘুরে আসছে 4:6, উল্টে যাচ্ছে। এই পার্সেন্ট আমাদের বাদ, কোনো কাজে লাগবে না। তাহলে এই 4 আর 6 এই অনুপাতে আজকে টাকা দিলে তারা সুদ গিয়ে সমান পাবে। যোগফল দেখাচ্ছে আমাদের 10, আর ওরা বলেছিল 1, 8, 1, 2, 3, 4।
বুঝতেই পারছো 18-র পেছনে কতগুলো শূন্য দিয়ে গুণ হবে। ওরা জানতে চেয়েছে বড় ছেলে। আমরা বড় ছেলে কাকে বলেছিলাম? বড় ছেলে বলেছিলাম এই বিটাকে। তার মানে এই 6-কে 18 দিয়ে গুণ করলে 18 দুগুণে 36, 3 36-এ 1,00,000 এই টাকাটা গুণ করে রাখি এখানে। 6 ইন্টু 18, 1 2 3। তাহলে যদি ছোট ছেলে বলতো তাহলে 4 ইন্টু 18 72 হতো। এইবার দেখো যদি কেউ সূত্র মনে করতে চাও, এটাকেই সূত্র লেখা যায় 1/r1 t1 1/r2 t2। তাহলে নতুন করে একটা নতুন জিনিস মাথায় রাখবো কেন? আমার প্রিভিয়াস কনসেপ্ট নিয়েই তো করতে পারি, কারণ এইভাবে আমরা অঙ্ক করে করে এসেছি। তাহলে নতুন কিছু রাখতে হবে কেন? তাহলে আমাদের এই r1 rt মানে কি? সুদ ইন্টু টাইম, সুদ ইন্টু টাইম, প্রথম জন দ্বিতীয় জন। তাহলে আমরা এই কনসেপ্ট নিয়ে অঙ্ক করবো, যেগুলো আসছি ধাপে ধাপে। চলো এর পরের কোশ্চেনে যাই। এক ব্যক্তি তার ওই একই কোশ্চেন 12 বছর এবং 14 বছরের, তাহলে 18 বছরের ছেলে আছে, এটা 12 বছর, এটা 14 বছর। প্রথম ছেলের ছোট ছেলের জন্য 6 বছর, আর পরের ছেলের জন্য বড় ছেলের জন্য 4 বছর। কিন্তু কি বলেছে? 1,50,000 টাকা এমন ভাবে ভাগ করে রাখলেন যে যখন তারা 18 বছর হবে, সাবালক, 5% সরল সুদের হারে সুদে আসলে সমান হবে। সুদ আসল। তাহলে এখানে আমরা কি দেখছি? ছোট ছেলে, যাকে আমরা কিনা এ বলছি, ছোট ছেলে তার নিজের যে টাকা আছে পার্সেন্টেজ হিসাবে 100%, সে কত পাচ্ছে না 100 প্লাস 5 ইন্টু 6, অর্থাৎ সে তার কাছে যা টাকা ছিল তার রিটার্ন পেয়ে যাবে 130%। সুদ আসল 100 টাকা যদি আমার প্রিন্সিপাল হয়, আমি তার 30% পাবো। অর্থাৎ প্রথম জনের কাছে যে টাকা ছিল সেই টাকার 130% তার কাছে রিটার্ন আসবে। দ্বিতীয় ছেলের কাছে কি হবে? দ্বিতীয় ছেলের কাছে হবে 100 তার নিজের টাকা, আর 5% ইন্টু 4 অর্থাৎ 20, অর্থাৎ 120% রিটার্ন হবে। আবার একই রকম আগের মতন, যে এর যেটা 130% সেটাই বি এর 120%-এর সমান। অর্থাৎ আমরা বলতে পারি এস টু বি এই পোর্শনটা রেশিও হয়ে যাচ্ছে 12:13। দেখো এদের যোগফল দেখায় 25, আর আমাদের ওরা বলেছে 1.5 লক্ষ টাকা, 15,000। কত দিয়ে গুণ করছি? 6 25, 6 তার পেছনে 3টে শূন্য, অর্থাৎ 6,000। এবার যাকে অ্যান্সার চেয়েছে তাকে বের করব। ছোট ছেলে, কে ছোট ছেলে? এই যে প্রথম জন ছোট ছেলে, সে পাবে 12। তাহলে এই 6 ইন্টু 12 কত হয়? 72,000 টাকা। তাহলে ছোট ছেলে কত টাকা পাচ্ছে? 6 ইন্টু 12 72, তার পেছনে শূন্য লিখে দিই 3টে। এবার দেখো আমরা যদি সূত্র করতে চাই তাহলে সূত্র আমরা লিখতে পারি। কিভাবে আমরা সূত্র লিখব? আমরা সূত্র লিখব r1 rt যে ছিল সেটাকে 100 প্লাস r1 rt লিখতে হবে, অর্থাৎ 1/100 প্লাস r1 r2, আর তারপরে কি হবে 1/100 প্লাস r2 t2। তাহলে এইভাবে আমরা করতে পারি, মনে রাখতে পারি। কিন্তু আমাদের যদি প্রথম অবস্থা থেকে ঠিকঠাক কনসেপ্টে আমরা চলি তাহলে একই রকম ভাবে আমরা এগোতে পারবো। চলো সরল সুদের ফাইনাল অঙ্ক, আজকে লাস্ট, দ্বিতীয় ধাপের শেষ অঙ্ক। যদি এল এম এন নির্দিষ্ট অর্থের পরিমাণ হয়, কিছু অ্যামাউন্ট বোঝাচ্ছে, যেখানে এল এর সরল সুদ এম, এল যদি প্রিন্সিপাল হয় এল হবে তার সরল সুদ, এবং এম এর সরল সুদ হয় এন, মানে প্রিন্সিপাল আর ইন্টারেস্টের মধ্যে তুলনা করেছে। একবার ভেবে দেখো, আমার কাছে 100 টাকা ছিল, 10% রেট অফ ইন্টারেস্ট, কত টাকা ইন্টারেস্ট পাবো? 10 টাকা। আমার কাছে 200 টাকা ছিল, 10% রেট অফ ইন্টারেস্ট, কত পাবো? 20 টাকা। আমার কাছে 300 টাকা ছিল, কত পাবো 10%-এ? 30 টাকা। এই সব কটারই যদি অনুপাত করি, তারা তো একই, তাদের তো রেট একই, তাদের তো সময় একই, সব এক। ফলে এরা সব সমানুপাতিক হবে। কার সাথে? না সুদের সাথে আসলে। তাহলে তুমি যে দিকে খুশি লিখতে পারো। তুমি যদি মনে করো সুদ বাই আসল লিখবো তাহলেও লিখতে পারো। তাহলে সুদ কি বলেছে? বলছে এল এর সরল সুদ এম, তাহলে এম কে উপরে লিখলাম, এল কে নিচে লিখলাম। এটা কি হয়ে যাবে?
বলছে এম এর সরল সুদ এন, তাহলে আবার এন কে উপরে লিখলাম, এম কে নিচে লিখলাম। দেখো এটা ক্রস গুণ হলে হয়ে যায় এম স্কোয়ার, এইটা ক্রস গুণ হয়ে যাবে এল এন। এটা ওই কনসেপ্ট দিয়ে অঙ্ক, এম স্কোয়ার ইকুয়াল টু এল এন, এল এন, এই যে কোশ্চেনটা। তাহলে দেখো এরকম ভাবেও অঙ্ক থাকতে পারে যেখানে কিনা কোনো অ্যামাউন্ট বা অন্য কিছু থাকবে না, সিম্পল কনসেপ্ট দিয়ে, সরল সুদের কনসেপ্ট দিয়ে সেখানে। আশা করি এই পার্ট 1 এবং পার্ট 2 দেখলে তোমাদের বিগত যে প্রিভিয়াস ইয়ার আছে বা সামনের দিনে যত পরীক্ষা আসছে তার সরল সুদের যে ভয় ছিল সেটা কেটে যাবে এবং তোমরা সলভ করতে পারবে। পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে আবার আমরা আসছি। আজকের মতন এখানেই, ধন্যবাদ।